ডোনাল্ড লু বাংলাদেশে যখন আসেন এবং যখন চলে যান, তাকে নিয়ে বিস্তর আলোচনা হয় যে ডোনাল্ড লু কি বলে গেলেন, কি বার্তা নিয়ে এলেন, নানা ধরনের কথা মিডিয়াতে আলোচনা হয়, রাজনৈতিক অঙ্গনে আলোচনা হয়। তো ডোনাল্ড লুকে আমন্ত্রণ জানানো হয়নি, তিনি নিজে নিজে এসেছেন, এর ধরনের কথাবার্তা শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন। আবার তাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ডোনাল্ড লু নাকি বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে এসেছেন। ডোনাল্ড লু নিজেও স্পষ্ট করে বলেছেন পেছনের ঘটনাবলী তিনি সরিয়ে রেখে তিনি ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ককে এগিয়ে নিতে চান। সব কথাই ঠিক আছে। তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে বাংলাদেশের সাথে কিছু মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু শক্ত কিছু বিষয়বস্তু আছে। নিঃসন্দেহে সেটা গণতন্ত্র, নিঃসন্দেহে সেটা মানবাধিকার, নিঃসন্দেহে আপনার একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন, যদিও মুখ ফুটে কথাগুলো বলেননি, কিন্তু বলেছেন দেয়ার আর সাম হার্ড ইস্যুস, কিছু শক্ত কিছু বিষয়গুলি আছে। তো যাক, কিন্তু সরাসরি নির্বাচন নিয়ে ডোনাল্ড লু কোনো কথা বলেননি, মানবাধিকার পরিস্থিতি নিয়েও কথা বলেননি, কারণ এবার ডোনাল্ড লু চেয়েছিলেন অন্য প্রেক্ষাপটে আলোচনাটা চালাতে। অন্য প্রেক্ষাপট বলতে এটি বোঝাতে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা যে খুব খারাপ অবস্থায় গিয়েছে। আমরা বিরোধী দলের তরফ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরফ থেকে আমরা বারবার বলে এসেছি বাংলাদেশের অর্থনীতিকে বর্তমান সরকার ফোকলা করে দিয়েছে। অর্থনীতিটা অবস্থা খুবই খারাপ। আমরা যখন বারবার বলছিলাম দেশ শ্রীলঙ্কা হওয়ার মতো ঝুঁকিতে পড়ে যাচ্ছে, তখন নানাবিধ সমালোচনা সরকারের তরফ থেকে এসেছে যে তারা এমনভাবে একটা ভাবসাব দেখিয়েছেন যে বাংলাদেশের অর্থনীতি খুব ভালো জায়গায় আছে। তো এই কথাটি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি যখন ঢাকায় এসেছেন, সরকারের অর্থাৎ প্রধানমন্ত্রীর যে আপনার বেসরকারি বিনিয়োগ সংক্রান্ত যিনি উপদেষ্টা আছেন জনাব সালমান রহমান, তার বাসায় ডোনাল্ড লুকে আপনার নৈশভোজের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানেও কিন্তু বাংলাদেশের অর্থনীতির পরিস্থিতির প্রসঙ্গ তুলতে যে শ্রীলঙ্কার উদাহরণ টেনে এনেছেন তিনি, এবং তিনি বলেছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো পরিস্থিতি যাতে আপনার মানে ভোগ না করে অথবা এই ধরনের পরিস্থিতির মুখোমুখি না হয়, সে ব্যাপারে মানে তিনি আশাবাদ প্রকাশ করেন। অর্থাৎ মানে তার এক ধরনের উদ্বেগ আছে ইনফ্যাক্ট হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। এর কতগুলো কারণও ছিল যে বাংলাদেশের রিজার্ভের মানে মানে ক্রমেই আপনার ঘাটতি এবং মানে তলানির দিকে যাচ্ছে। কাঙ্ক্ষিত আপনার মানে রিজার্ভ নেই, নামছেই শুধু। আমদানি ব্যয় মেটাতে বা অথবা যাদের কাছ থেকে এর আগে টাকা পয়সা ধার করা হয়েছে, প্রজেক্ট নেওয়া হয়েছিল, তাদের বিভিন্ন কিস্তি পরিশোধ করতে যাকে একটা বেহাল দশা অবস্থায় পড়েছে বাংলাদেশ। এবং এমনি একটি প্রেক্ষাপটে ভারতের একটি মানে নিউজ পোর্টাল প্রকাশ করেছে যে ভারতীয় হ্যাকাররা নাকি বাংলাদেশ ব্যাংকের আপনার রিজার্ভের জায়গায় আবার নাকি তারা ঝামেলা পাকিয়েছে, অর্থাৎ এখানে নাকি তারা আবার রিজার্ভ লুট করেছে। যদিও পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে এটাকে অস্বীকার করা হয়েছে এবং ভারতীয় সংবাদটিকে তারা প্রত্যাখ্যান করেছেন। তো এত কিছুর পরে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস যখন বাংলাদেশ ব্যাংকে যান, কোনো রাষ্ট্রদূত সাধারণত বাংলাদেশ ব্যাংক ভিজিট করেছেন এটা সাধারণত কোনো নজির নেই। যখন বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুব টালমাটাল, রিজার্ভ নিয়ে যখন নানা ধরনের কথাবার্তা আছে, পত্রপত্রিকা যখন প্রকাশ হয়, রিজার্ভ মানে মূলত কাউন্টেবল, অর্থাৎ মানে হিসাব করার মতো রিজার্ভ আছে প্রায় 13 বিলিয়নের মতো। এমনি ধরনের পরিস্থিতিতে যখন সাংবাদিকদেরকে যখন আপনার বাংলাদেশ ব্যাংকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়, তখন ডোনাল্ড লু যখন শঙ্কিত হন যে এবং শ্রীলঙ্কার পরিস্থিতি মানে সাথে তুলনা করতে যান বাংলাদেশকে, যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার আলোচনা করতে যে শ্রীলঙ্কার রেফারেন্স টানেন, এবং ঠিক তার পরপরই যখন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যখন বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করেন বা সেখানে যান, খোঁজ খবর নিতে যান, সব কিছু মিলিয়ে জনগণের মধ্যে একটা উৎকণ্ঠা এবং উদ্বেগ তো থাকেই। তাহলে আমাদের অর্থনীতির অবস্থা কি হতে যাচ্ছে? আমাদের অর্থনীতি সরকার যেটা একেবারে একটা মানে ফুলো মানে ফাঁপানো একটা বেলুনের মতো যেটা দেখাতে চান, আমাদের অর্থনীতি সেই জায়গায় আছে? সেই জায়গায় থাকলেও তো এই অবস্থা হওয়ার কোনো কারণ নেই। তাহলে দেনাদারদের টাকা শোধ করা যাবে না কেন? তো মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে তাদের যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি এবার যেখানে এই বাংলাদেশে আসলেন, তিনি গণতন্ত্রের কথা বলেননি সত্য, তিনি রাজনীতির প্রসঙ্গ তোলেননি সত্য, নির্বাচনের প্রশ্ন সেভাবে তোলেননি সেটাও সত্য, এবং তিনি বলছেন সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান, বিশেষ করে অর্থনৈতিক সম্পর্কের কথা বলেছেন। বাংলাদেশের অর্থনৈতিক ম্যানেজমেন্টে একটা জেরবার অবস্থা যে হয়েছে,
একটা লেজে গোবরে পরিস্থিতি হয়ে গিয়েছে। ব্যাংকগুলোর মধ্যে যে আপনার মানে অর্থের টানাটানি কাড়াকাড়ি চলছে, এবং ব্যাংক মানে অনেকগুলো দুর্বল ব্যাংক বা ইতিমধ্যেই আপনার চিহ্নিত হয়েছে, তাদেরকে অন্য ব্যাংকের সাথে আপনার মার্জ মানে করে দেওয়ার মতো কথাবার্তা উঠেছে, পত্রপত্রিকে নিউজ এসেছে। তেমনি একটি প্রেক্ষাপটে যখন যুক্তরাষ্ট্রের তরফ থেকে তাদের পাওনা চাওয়া হয়, তখন তো সরকারের জন্য উদ্বেগের ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্র এবার গণতন্ত্র চায়নি, নির্বাচনও চায়নি, মানবাধিকার রেকর্ডও দেখতে চায়নি। চেয়েছে যে টাকাটি নিয়েছ সে টাকাটি ফেরত দাও। অর্থাৎ তারা বাংলাদেশে যে বিনিয়োগ করেছে, তাদের যে কোম্পানিগুলো এদেশে বিনিয়োগ করেছে, সে বিনিয়োগের টাকা তো মার্কিন কোম্পানিগুলো নিতে পারছে না, কারণ সরকারের কাছে টাকা নেই, সরকারের রিজার্ভ শূন্য, কোত্থেকে দেবে? মার্কিন যুক্তরাষ্ট্র যদি টাকা চায় তাহলে তো মানে সরকার টাকা দেওয়ার মানে পক্ষে সম্ভব না। যদিও পত্রিকা রিপোর্ট এসেছে যে ডোনাল্ড লু নাকি মানে অর্থ পরিশোধের ব্যাপারে খুব চাপাচাপি করেননি। তো প্রথমে তো চাপাচাপি করে না, প্রথমে শুধু মনে করিয়ে দেয় যে তোমার কাছে এত টাকা পাওনা আছে। দেনাদার যে থাকে ওতেই তার হৃৎকম্পন শুরু হয়ে যায়, তাহলে এরপরে কবে আনুষ্ঠানিকভাবে চাপটা চলে আসে। সুতরাং সরকার খুব অস্বস্তিতে আছে নিঃসন্দেহে। সরকার শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা শোধ মানে করতে পারছে না, অথবা এই কথাটি স্মরণ করিয়ে দিয়ে গেলেন যুক্তরাষ্ট্রের মানে সহকারী মন্ত্রী, এটা তো সরকারের জন্য নিঃসন্দেহে মানে খুব উদ্বেগের বিষয়। টাকা তো দিতেই হবে, যে কোনো পাওনাদারের টাকাই দিতে হবে, কিন্তু পাওনাদারটা যদি আবার যুক্তরাষ্ট্রের মতো বড় পাওনাদার হয়, এবং তার কথা যখন মানে শুনি না, এবং তাকে যখন তুচ্ছ তাচ্ছিল্য করি, তখন তো পাওনাদার তার নিজেরও তো কিছু হিসেব নিকেশ থাকে। তো এই যে শুধুই মাত্র সালমান রহমানের বাসায় যে একটু মনে করিয়ে দিলেন যে আমাদের দেশের কোম্পানিগুলোর তাদের বিনিয়োগের টাকাটা কবে ফেরত পাবে, এই একটি কথাই কিন্তু মোটামুটি সরকারের ভেতরে রীতিমতো মানে কাঁপাকাঁপি শুরু হয়েছে। এই কারণে, কারণ ডোনাল্ড লু গণতন্ত্রের কথা বলেননি, নির্বাচনের কথা বলেননি, মানবাধিকারের কথা বলেন। তারা চিন্তায় পড়ে গিয়েছে যে গণতন্ত্রের কথা না বলে, মানবাধিকারের কথা না বলে, ভোটের কথা না বলে তারা টাকার কথা বললেন। তার মানে কি? চাপটা তো বড় জায়গায় চাপটা দিয়ে গেলেন। এই চাপটা সরকার সামলাবে কি করে এই অর্থনৈতিক পরিস্থিতিতে?